আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাতে আলোচনায়। প্রিয় দর্শক, আজ ৩রা জানুয়ারি ২০২৫, এই মুহূর্তে রাত ১০টা বেজে ৪৬ মিনিট। আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ কেন পদত্যাগ করতে চান বা চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ের উপর আপনাদের কোনো ধারণা বা মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই নিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের উপর অভিমান করে এক পর্যায়ে বললেন যে, আমাকে তাহলে তোমরা ছেড়ে দাও, আমি চলে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারে তোমরা আরেকজনকে প্রধান উপদেষ্টা বানিয়ে নাও। দর্শক, ঘটনার ভেতরে প্রবেশ করব, তার আগে একটু উপক্রমণিকা দিয়ে আসতে চাই। আপনারা জানেন যে ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রোক্লামেশন অফ জুলাই ঘোষণা হবার কথা ছিল, কিন্তু কেন ঘোষণা হলো না? ৩০শে ডিসেম্বর ২০২৪ তারিখ একটা শ্বাসরুদ্ধকর সময় পার করে বাংলাদেশ। একদিকে জনগণের মধ্যে একটা কৌতূহল যে কি হতে যাচ্ছে, অন্যদিকে বিএনপির মধ্যে চাপা উত্তেজনা, আরেকদিকে অন্তর্বর্তী সরকার স্নায়ুযুদ্ধে অবস্থান, আর ছাত্ররা চূড়ান্ত সিদ্ধান্তে যাবার প্রস্তুতি। এই যখন পরিস্থিতি, ছাত্ররা যখন অনড় অটল, তখন অন্তর্বর্তী সরকার এটা নিয়ে ভাবতে থাকে বা তাদেরকে ভাবিয়ে তোলে। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তড়িৎ একটা বৈঠকের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে। এই বৈঠকে অবশ্যই অন্তর্বর্তী সরকারের ৩ ছাত্র প্রতিনিধিও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এতটাই একাট্টা এবং অনড় ছিলেন যে তারা ৩১শে ডিসেম্বর প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণা করবেনই, যত বাধা, যত বিপত্তি অথবা সরকারের পক্ষ থেকে প্রতিরোধ আসুক না কেন, ছাত্ররা এখান থেকে পিছপা হবে না। ৩০শে ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ নিয়ে নানা ধরনের দেন দরবার বা সমীকরণ চলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তী সরকারের ৩ ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য উপদেষ্টার একটি বৈঠক হয়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবটি দেওয়া হয় যে সরকারি প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণা করতে পারে, কিন্তু সরকার ঘোষণা না করে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করে, তাহলে এই সরকারের বৈধতাটি আর থাকে না। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ৮ই আগস্ট ২০২৪ তারিখে শপথ গ্রহণ করার পর একাধিকবার বলেছেন যে আমার বা আমাদের উপদেষ্টাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। সুতরাং নিয়োগকর্তা যদি সংবিধান বাতিল করে দেয়, তাহলে যারা নিয়োগ পেয়েছেন তাদের কি বৈধতা থাকে? নানা ধরনের দেন দরবার হতে থাকে। বিশেষ করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, ৩১শে ডিসেম্বর যদি ছাত্ররা প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণা করে, তাহলে দেশে অনেক অস্থিরতা তৈরি হতে পারে, বিপত্তি ঘটতে পারে, এই অন্তর্বর্তী সরকারের বৈধতা গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। ফলে এখন যে স্থিতিশীলতা রয়েছে তার ব্যাঘাত ঘটে একটা অস্থির পরিস্থিতি দেশে হতে পারে। এই ধরনের মতামত খুব স্পষ্টভাবে বিএনপি জানিয়ে দেয়। ফলে বিপত্তিতে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যখন ছাত্রদের সঙ্গে বসেন, তখন ছাত্রদের অনড় অবস্থান দেখতে পান। এরকম প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার দপ্তর থেকে জামাত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও মোটামুটি যারা পরিচিত বা সামনের সারির তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে দুটো মত দেখা যায়। জামাতের পক্ষ থেকে বলা হয় বা আমরা যতটা জেনেছি যে প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশন আগে ঘোষিত হোক, তারপরে এই বিষয়ে আমরা একটা মতামত দিতে পারবো। অন্যদিকে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, কমিউনিস্ট পার্টি বা অন্যান্য ছোট ছোট দলগুলো বলে যে এটা হলে একটা বিপত্তি বাধতে পারে। এই সব পর্যালোচনা, মতামত বা অভিমতের কারণে একটা দোটানা অবস্থার মধ্যে পড়ে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বস্ত একটি সূত্র বলছে যে সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্তাব দেন যে এটা ৩১শে ডিসেম্বর না করে বরং সরকারের পক্ষ থেকেই আগামী ১ সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। খবর পাওয়া যাচ্ছে বা এটা রিউমার ছড়িয়েছে যে ওই বৈঠকে ছাত্রদের ৩ প্রতিনিধি মানে মাহফুজ আলম নাহিদ ইসলাম,
আসিফ ইসলাম সজীব ভুইয়া, তারা নিজেদের অবস্থানে অনড় থেকে সরকার থেকে বেরিয়ে আসারও একটা প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এতটাই একাট্টা ছিলেন যে তারা ঘোষণা করবেন, এক চুল পরিমাণও ছাড় দিবেন না, তাদের সিদ্ধান্তে তারা অচল থাকবেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা অভিমান করে বলেছিলেন যে আমি তাহলে চলে যাই, আমাকে তোমরা ছেড়ে দাও, তোমরা অন্তর্বর্তী সরকারে আমার পরিবর্তে অন্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দাও, কারণ এইরকম একটা বিরোধপূর্ণ অবস্থার মধ্যে আমি থাকতে পারি না। তিনি যখন এভাবে অভিমান উগরে দেন, তখন ছাত্ররা কিছুটা নমনীয় হয়, তারা তাদের অবস্থান থেকে ফিরে আসে। তবে এই কথাটা ওই বৈঠকে উত্থাপন করা হয় যে 31শে ডিসেম্বর 2024 তারিখে শহীদ মিনারে মিটিং হবে, বিশাল একটি সমাবেশ বা সম্মিলনের আয়োজন করা হবে। সেটা প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন না হয়ে মার্চ ফর ইউনিটি নাম দেওয়া হবে। কারণ তখন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা ঢাকা অভিমুখে রওনা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে একটি প্রোগ্রামকে ক্যান্সেল করা কত জটিল এবং কঠিন ব্যাপার, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারাই কিন্তু ভালো বুঝবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে তিনি কিন্তু এই সরকারের সঙ্গে যুক্ত হতে চাননি। 5ই আগস্ট গণ অভ্যুত্থান হবার পর ছাত্ররাই অনেক জোরাজুরি করে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বসিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে তিনি থাকতে চান না, প্রয়োজনে অন্য কাউকে সার্চ করে বের করে দিবেন তিনি। কিন্তু ছাত্রটা এতটাই নাছোড় বান্দা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত রাজি হন। তবে জানা যায় মোহাম্মদ ইউনূস একটি শর্ত দিয়েছিলেন ছাত্রদের। কি সেই শর্ত? যে তিনি তার মতো করে উপদেষ্টা পরিষদ সাজাবেন, তিনি যেসব নিয়োগ দেবেন সেই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। এই ধরনের একটা প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এইরকম শোনা যায় বা বিশ্বস্ত দু একটি সূত্রও নিশ্চিত করেছে। সুতরাং আপনারা এর মধ্যে অনেকগুলো নিয়োগ দেখেছেন যেগুলো নিয়ে আবার জনগণের মধ্যে একটা উষ্মা বা নেতিবাচক ধারণা রয়েছে। সেই বিষয়ে জনগণ কিন্তু ছাত্রদেরও দোষারোপ করে থাকে যে ছাত্ররা কেন এইরকম কিছু সংখ্যক উপদেষ্টাকে নিয়োগ দিল যারা আসলে প্রকৃত অর্থে ফ্যাসিবাদ বিরোধী নন। আসলে ছাত্ররাও ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রস্তাবে রাজি হবার কারণে একটা মতদ্বৈততার মধ্যে পড়ে গেছে। কারণ তারা তো ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা দুটো শর্তের আলোকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করেছে। এখন ধরুন মোহাম্মদ ইউনূস তিনি একজনকে ভালো জানেন, তার কর্মদক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল, তিনি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। এখন ছাত্ররা গিয়ে যদি তার ব্যাপারে অভিযোগ করে, তাহলে ওই যে আগের শর্ত মেনে নেয়া, সেটা তো আর থাকে না, সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা সেই প্রতিজ্ঞায় কিন্তু ছেদ পড়ে। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে 31শে ডিসেম্বর একটা চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়, চূড়ান্ত উত্তেজনা, অন্তর্বর্তী সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্রদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। সেদিন একটা বড় ধরনের অঘটনও ঘটে যেতে পারত। তবে পরিস্থিতি মোটামুটি সামাল দেওয়া গেছে। সরকার তার অবস্থানে স্পষ্ট একটি ডেডলাইন দিয়েছে। তারা বলেছে 15 দিনের মধ্যে বা খুব দ্রুততম সময়ের মধ্যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করবে। অন্যদিকে ছাত্ররাও আলটিমেটাম দিয়ে রেখেছে যে 15 দিনের মধ্যেই করতে হবে। প্রিয় দর্শক, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তিনি ইতিমধ্যে বলেছেন যে সরকার এখনো এই বিষয়ে কোনো কাজ শুরু করেনি। তাহলে সরকার কবে শুরু করবে? ইতিমধ্যে জানুয়ারির 3 দিন চলে গেছে। 15 দিনের আলটিমেটাম হলে আর মাত্র 12 দিন থাকে। তবে রাজনৈতিক দলগুলো নিয়ে আবারও জটিলতার মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল, যারা তারা চাইছে যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের কোনো দরকার নেই, তার পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অঙ্গীকার পত্র হতে পারে। মানে রাজনৈতিক দলগুলো জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে একটা অঙ্গীকার করলো যে এটা এটা হতে হবে, এটা এটা হতে পারে এই গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে। সুতরাং এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে প্রতিজ্ঞা করেছে
এই সরকারই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে, সেই প্রতিজ্ঞার তাহলে কি হবে? এই সরকার যদি রাজনৈতিক দলগুলোর কথা মেনেই নেয়, মানে অঙ্গীকার পত্র দেয়, সেটা কি ছাত্ররা মেনে নেবে? সেখানেও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। কি হবে বলা যাচ্ছে না। তবে সব কুল তো আর রক্ষা করা সম্ভব নয়। বিপ্লব বা গণ অভ্যুত্থানও কখনোই সব কুল রক্ষা করে সাধিত হয় না। এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ১৫ দিনের মধ্যে ছাত্রদের কাছে দেয়া প্রতিজ্ঞা রক্ষা করতে পারে কিনা? অন্যদিকে ছাত্ররা যদি এই প্রতিজ্ঞা লঙ্ঘিত হতে দেখে, তাহলে তারা কি করবে? সেটাও একটা বিবেচনার বিষয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে অভিমান করেছেন ছাত্রদের উপর, সেই অভিমান যদি তিনি বাস্তবায়িত করেন, তার মানে তিনি যদি চলে যান, তাহলে আরেকটা বড় ধরনের সংকট তৈরি হবে। পরবর্তী প্রধান উপদেষ্টা কি হবেন? আবার প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন যদি ঘোষিত হয়, তখন কি এই সরকার বৈধতা নিয়ে থাকবে? বেশ খানিকটা জটিলতা রয়েছে। দেখা যাক সরকার কিভাবে এই বিষয়গুলো ছাত্রদের সঙ্গে ডিল করে। প্রিয় দর্শক, অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আমি একটি দুটি কমেন্ট নিতে চাই। সামি নামে একজন বলেছেন, রাজনৈতিক দলগুলোর কথা মানার কিছু নেই, কারণ দেশ অভ্যুত্থানে রাজনৈতিক দলের চাইতে ছাত্রদের ভূমিকা বেশি, অতএব ছাত্ররা যা দাবি করছে তার বৈধতা দেওয়া উচিত বলে মনে করি। মাসুম বিল্লাহ বলেছেন ব্যান্ড আওয়ামী লীগ। নাজ আফরোজ বলেছেন বিএনপি এখন একমাত্র সমস্যা, এদের সবার আগে সাইজ মতো আনা উচিত, আলোচনা করে হলেও, কারণ এখনই এদের মধ্যে ফ্যাসিজমের বীজ পুঁতে বেড়াচ্ছে। মুর্শিদ আলম তিনি বলেছেন সরকার প্রোক্লেমেশন আর দিতে পারবে না, বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। আরেকজন বলেছেন মাসুম বিল্লাহ ওয়ান্ট এ নিউ কনস্টিটিউশন। প্রিয় দর্শক, প্রত্যেককেই নিরন্তর ধন্যবাদ, আপনারা মতামত দিয়েছেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।